প্রিয় দর্শক, বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি BRS মানব সেবার এক মহান ব্রত নিয়ে এই সোসাইটিটি গড়ে উঠেছে এবং চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা সেবাটাকে জনগণের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তারই ধারাবাহিকতায় বিজ্ঞানের এই জয়যাত্রার এই যুগে চিকিৎসা বিজ্ঞানের জ্ঞানটাকে চিকিৎসকদের মধ্যে যেমন তারা সম্প্রসারিত করছে, বিভিন্ন CME কনফারেন্স, সায়েন্টিফিক বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করার মাধ্যমে, ঠিক তেমনি ভাবে সাধারণ জনগণের মধ্যে রিমাটোলজির বিভিন্ন রোগ নিয়ে একটি সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছে, যার নাম হচ্ছে ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট। বাংলাদেশে প্রথমবারের মতন এই জাতীয় অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি। আর এই আয়োজনের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং মিডিয়া পার্টনার রাজ টিভি। আজকের এই আয়োজনে আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আর প্রিয় দর্শক, সেটি আপনাদের সবারই কম বেশি এই সমস্যাটি হয়ে থাকে জীবনের কখনো না কখনো, আর সেটি হচ্ছে বাত ব্যথা। হ্যাঁ দর্শক, বাত ব্যথা কি জিনিস, কেন হয়, এটির থেকে প্রতিকারের উপায় কি, কিভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলতে পারি এই বাত ব্যথার বিরুদ্ধে, এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনায় আমাদের মাঝে যুক্ত হয়েছেন দেশ বরেণ্য প্রথিতযশা রিউমাটোলজিস্ট। আমি পরিচয় করে দিচ্ছি প্রিয় দর্শক, আজকের আমাদের প্যানেল এক্সপার্ট ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান, MBBS, MD মেডিসিন, FCPS মেডিসিন, FCPS রিউমাটোলজি, EULAR সার্টিফাইড রিউমাটোলজিস্ট অ্যান্ড মাস্কুলোস্কেলেটাল সোনোলজিস্ট, সিনিয়র কনসালটেন্ট, ইসলামী ব্যাংক হসপিটাল, ঢাকা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আমাদের মাঝে যুক্ত হবার জন্য। স্যার আনমিউট করে, হ্যাঁ, ওকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকের এই অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য, এবং দর্শকদের উদ্দেশ্যেও আমার শুভেচ্ছা। আমরা মূল অনুষ্ঠানে আপনার যেতে পারি ইনশাল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের এই পুরো আয়োজনটি আপনাদেরকে ঘিরেই। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, অবশ্যই রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনাদের নাম এবং বয়স উল্লেখ করে আপনার সুনির্দিষ্ট প্রশ্নটি রাখুন। এছাড়াও একটি টেলিফোন নাম্বার আপনাদেরকে আমরা প্রদান করছি, এই নম্বরে সরাসরি স্যারকে ফোন করতে পারবেন। প্রিয় দর্শক, একটু নোট করে রাখুন, 0188596864। এই নম্বরে ফোন করে স্যারের সঙ্গে সরাসরি আপনারা কথা বলারও সুযোগ পাবেন। স্যার, আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে জানবো, এই যে বাত ব্যথা, মানে মানব দেহের ব্যথা হলেই কম বেশি আমরা বলে থাকি এটি বাতের ব্যথা। আসলে বাত জিনিসটাই বা কি? বাত আসলে এক ধরনের প্রদাহ, বাংলায় যেটাকে আমরা বলি, যা শরীরের বিভিন্ন অংশে হতে পারে। যেমন এই বাত আমরা সাধারণত জানি যে আমাদের যেই সন্ধি বা আমাদের যাকে আমরা বলি জয়েন্ট, এই জয়েন্ট এছাড়াও জয়েন্টের বাইরেও বিভিন্ন মাংসপেশি এবং রগ, এবং এর বাইরে এই বাতের সাথে সংযুক্ত হয়ে শরীরের বিভিন্ন জরুরি যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে সেইগুলাও সংযুক্ত হয়ে আমাদের এই বাত আমাদেরকে বিভিন্ন ধরনের শারীরিক এবং পারিবারিক এবং সামাজিক কর্ম চাঞ্চল্য থেকে বিরত করে থাকে। এবং এই বাতের যেই আমাদের জনসমাজের মধ্যে যে বিস্তৃতি তা ব্যাপক। ধরে নেওয়া হয়ে থাকে 70 থেকে 90% মানুষ জীবনে বাতের সম্মুখীন হয়। তবে এই বাতের বিভিন্ন ধরন আছে, তার মধ্যে কিছু বাত আছে যেগুলো দীর্ঘমেয়াদী হয়, কিছু বাত আছে যেগুলো স্বল্প মেয়াদী হয়। আমরা এই পর্যন্ত আন্তর্জাতিকভাবে প্রায় 650 বাতকে শনাক্ত করা হয়েছে, এবং তার মধ্যে আমরা বাংলাদেশেও এই সমস্ত বাতের অধিকাংশ বাতকেই ডায়াগনোসিস করতে পারি এবং তার চিকিৎসাও দিয়ে থাকি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি আমাদের আজকের এই আয়োজনে সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই
ভার্সিট এবং মিডিয়া পার্টনার রাজ টিভি, অর্গানাইজড বাই বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি। আমাদের মাঝে আজকে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান, বিশিষ্ট রিমাটোলজি, সিনিয়র কনসালটেন্ট, ইসলামী ব্যাংক হসপিটাল, ঢাকা। আপনারা আমাদের সাথে এই আলোচনা সরাসরি যুক্ত হতে পারবেন। আর যুক্ত হওয়ার জন্য যেটি করতে হবে, রাজ টিভির অফিসিয়াল কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে প্রশ্নটি রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা যুক্ত আছেন, সিনিয়র চিকিৎসক যারা যুক্ত আছেন, তারাও স্যারকে প্রশ্ন রাখতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং ইতিমধ্যে অনেক দর্শক যুক্ত হয়ে গেছেন। আমরা একটু আলোচনা করে আপনাদের প্রশ্নে চলে আসবো। স্যার, এই পর্যায়ে জানতে চাই যে এই যে বাতের যে ব্যথা, আপনি একটু ইনসিডেন্স বলছিলেন, আমরা যদি মহিলা এবং পুরুষ একটু ডিফারেন্সিয়েট করি, সেক্স ডিটারমিনেশনটা করে থাকি, যে কাদের এই রোগটা বেশি হয়ে থাকে? মহিলা এবং পুরুষ এই দুই অংশে যদি আমরা ভাগ করে বলতে চাই, তাহলে আমাদেরকে এই একেবারে সামগ্রিক বাতকে লক্ষ্য করে বলাটা খুব কঠিন। সেক্ষেত্রে আমাদের প্রতিটি বাতের ভিন্ন ভিন্ন ইনসিডেন্স আমরা আমরা পাই। মানে যেমন ধরুন, আমাদের যেই বাতগুলো আছে, যার মধ্যে প্রধান বাত রিউমাটয়েড আর্থ্রাইটিস, এবং আমরা কিছু কিছু বাত পাই যেমন এসএলই, এছাড়া আমাদের স্পন্ডাইলো আর্থ্রাইটিস। এই বাতগুলো খুব স্পর্শকাতর বাত। যে বাতগুলোর ইনসিডেন্সে দেখা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত মহিলাদের বেশি হয়, এবং এই রেশিওটা তো আমরা যদি ধরি পুরুষ এবং মহিলায়, তাহলে মহিলাদের 3 গুণ বেশি হয়। আবার আমরা যদি এসএলই রোগ ধরি, সেই এসএলই রোগের ক্ষেত্রে দেখা যায় যে এসএলই রোগটা মহিলাদের ক্ষেত্রে প্রায় 9 গুণ বেশি হয়। এবং আবার আমরা যদি স্পন্ডাইলো আর্থ্রাইটিস বলে যেই বাতটা আরেকটা বড় অংশকে আক্রান্ত করে, সেইটাকে যদি আমরা দেখি, তা সাধারণত পুরুষদের বেশি হয়, এবং তার মধ্যে ইয়াং, অর্থাৎ যে অল্প বয়স্ক জনগোষ্ঠী, তাকেই বেশি আক্রান্ত করে। মহিলাদেরকেও যে করে না তা না, কম, এবং অধিক বয়সের দিকে এটার প্রকোপটা কমে আসে। আর রুমেটয়েড আর্থ্রাইটিসও আবার বয়সের দিক যদি আমরা বিবেচনা করি, সাধারণত 40-এর পরে এই রুমেটয়েড আর্থ্রাইটিসের প্রকোপ হয়। আর বাইরে যে সমস্ত বাত, যেমন আমাদের পরিশ্রমের সাথে এবং বয়সের সাথে সম্পর্কিত, সেই বাতগুলোর মধ্যে যেমন নি অস্টিওআর্থ্রাইটিস, কোমরের বাত, লাম্বার স্পন্ডাইলোসিস। কোমরে অনেক ধরনের বাত আছে, কিন্তু যেগুলো যান্ত্রিক বাত, মানে সহজ ভাষায় সবার বোঝার জন্য যদি বলি, সেই বাতগুলো কিন্তু ওয়ার্কের সাথে জড়িত, পরিশ্রম, কাজের সাথে জড়িত। যেমন যে সমস্ত মহিলারা হাঁটুতে ভর দিয়ে কাজ করে, তাদের হাঁটুর আশেপাশের যে সমস্ত স্ট্রাকচার থাকে, সেইগুলোর বাতগুলো তৈরি হয়। যেমন প্রিপ্যাটেলার বার্সাইটিস আমরা বলি, হাউসমেটস নি, এই ধরনের অনেক বাত আছে যেগুলো আমাদেরকে ওয়ার্ক রিলেটেড, জব রিলেটেড বাত। আবার ধরেন যারা ওয়েট বিয়ার করে, তাদের ক্ষেত্রে যারা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বাত, যেটি না বললেই না, মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস নামক একটা বাত বেশ ব্যাপকভাবে আক্রমণ করে, যাতে হাড় পাতলা হয়ে যায়, এবং হাড় পাতলা হয়ে যাওয়া থেকে যদি সময় মতো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যতে আপনা আপনি হাড়গুলো মচমচ করে ভেঙে যেতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আমরা অনেকগুলো ক্লাসিফিকেশন পেয়ে গেলাম প্রিয় দর্শক, যে কোথায় কোথায় বাত হতে পারে। এই জায়গাগুলোতে একটি সম্পূরক প্রশ্ন স্যার এসে যায়। আপনি মায়েদের ক্ষেত্রে যে কথাটি বলেন যে পোস্ট মনোপজাল অস্টিওপোরোসিস এর ক্ষেত্রে তাদের এই সমস্যাটি বেশি হচ্ছে, তখনও বাত ব্যথা হচ্ছে। পাশাপাশি রিউমাটয়েড আর্থ্রাইটিস এর কথা বলেন, সেটিও মায়েদের বেশি হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে পুরুষদেরও হচ্ছে। তো শিশুদের কি কখনো বা বাচ্চাদের কি কখনো বাত ব্যথারও হতে পারে? জি, জি, অবশ্যই, অবশ্যই। আমরা শিশুদের যেই বাতটা হয়, সেই বাতটাকে আমরা বলি জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। এই শিশুদের জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসটি আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়। যেমন ওই রিউমাটয়েড আর্থ্রাইটিসের মতো যেটা, সেটা রিউমাটয়েড লাইক পলিআর্টিকুলার, এটা একটা গ্রুপ। আবার যাদের, আমি যে স্পন্ডাইলো আর্থ্রাইটিস বড়দেরটার কথা বললাম, সেটাও শিশুদের হয়, তখন আমরা সেটাকে বলি জিআইএ এনথেসাইটিস রিলেটেড। আবার যখন ওই এসএলই রোগটা শিশুদের হয়, তখন আমরা ওইটাকে বলি জুভেনাইল এসএলই। আবার যখন ডার্মাটোমায়োসাইটিস শিশুদের হয়, তখন সেটাকে আমরা বলি জুভেনাইল ডার্মাটোমায়োসাইটিস। এবং শিশুদের সিস্টেমিক অনসেট এক ধরনের বাত হয়, যেটাকে আমরা বড়দের ক্ষেত্রে বলে থাকি অ্যাডাল্ট অনসেট সিস্টেমিক ডিজিজ, এবং ওই বাচ্চাদের যখন হয়, তখন সেটাকে আমরা বলি জেআইএ সিস্টেমিক অনসেট। অনেক অনেক ধন্যবাদ। তার মানে আমাদের
ছোট বাচ্চারাও কিন্তু প্রিয় দর্শক এই বাত ব্যথা থেকে মুক্ত নয়। হ্যাঁ? এবং তাদের যে রোগটি হয়ে থাকে যেমনটি বলছিলেন স্যার যে জুভেনাইল রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এটি হলে কি করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে একটু জানবো। আমরা অনেক সময় শুনে থাকি ছোট, ছোট বাচ্চারা অভিযোগ করছে যে তার ব্যথা করছে। স্যার এই যে জুভেনাইল আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস এর প্রসঙ্গটা চলেই আসলো। তো এই বাত ব্যথার উপসর্গগুলো কি? বাচ্চাদের আসলে কোথায়, কোথায় ব্যথা অনুভূত হয়? বাচ্চাদের যখন মানে কিছু ব্যথা আছে বাচ্চারা গ্রোয়িং পেইন মানে বাচ্চাদের এমনি দৌড়ঝাঁপ করা থেকে হয় সেটা না, যেটা একেবারেই স্ট্রাকচার্ড একদম আমরা যেগুলোকে বাত বলি, যেগুলোর শারীরিক বিভিন্ন প্রভাব পড়ে, সেই বাতগুলোর লক্ষণগুলোর মধ্যে শিশুদের জয়েন্ট পেইন, অর্থাৎ তাদের নির্দিষ্ট জয়েন্টে জয়েন্টে ব্যথা, ঘোড়া মানে সন্ধিতে সন্ধিতে ব্যথা। এর বাইরে শিশুদের গায়ে বিভিন্ন ধরনের হাম, ছোট, ছোট লাল, লাল গুটি, গুটি দাগ এগুলো হতে পারে এবং কিছু, কিছু শিশুদেরও চোখে লাল হয়ে এক চোখে ব্যথা হওয়া। শিশুরা খুব ভালো করে বলতে পারে না যে আমি চোখে কম দেখি, কিন্তু এরকম চোখে লাল হয়ে যদি চোখে ব্যথা হয় তারা সাধারণত রোদে গেলে চোখ জ্বালা-পোড়া করে এবং চোখে কম দেখতে পায় এবং এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ইউভিআইটিস। এবং এই ইউভিআইটিস গুলো থেকে কিন্তু ছোটবেলায় হয়ে যায় এবং মা এবং শিশু কেউই এটা অনেক সময় ডাক্তারের নজরে আনতে পারে না। খুব সচেতন ডাক্তার হলে এটাকে খুঁজে বের করে, অনেকেই এটাকে মানে মিস করে এবং এরকম ক্ষেত্রে ওই শিশু ভবিষ্যতে তার চোখে নাও দেখতে পারে, অন্ধ হয়ে যেতে পারে। ওই একটি চোখ তার অন্ধ হয়ে যেতে পারে। সুতরাং শিশুদের জ্বর হতে পারে, আবার কিছু, কিছু শিশুদের চর্মরোগ হতে পারে, যেমন সোরিয়াসিস নামক একটা চর্মরোগ থেকেও এটা হতে পারে। এটা সবার বড়দের যেমন হয় তেমনি শিশুদেরও হতে পারে। আবার মাংসপেশির দুর্বলতা, শিশুরা বসা থেকে দাঁড়াতে পারে না, এরকমও হয়। এই সময় আবার শিশুদের ক্যালসিয়াম জনিত অস্টিওমেলাসিয়া রোগটাকেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে তাদের কোনো ভিটামিন ডি এর অভাব বা ক্যালসিয়ামের অভাবের কারণেও তাদের এই ধরনের হাড়ের দুর্বলতা হচ্ছে কিনা সেগুলাকেও আমাদেরকে পার্থক্য করতে হবে। অনেক, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। যাদের ঘরে বাচ্চাদের এই সমস্যাগুলো রয়েছে, আপনারা আসলে অবহেলা করবেন না। অবশ্যই একজন রিউমাটোলজিস্টের পরামর্শ গ্রহণ করে এটি কিন্তু সঠিক চিকিৎসা রয়েছে স্যার যেমনটি বললেন। তো আসুন আমরা এইগুলোকে অবহেলা না করে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা চিন্তা করে থাকি যে বাচ্চারা বোধহয় দুষ্টামি করছে। তাদের কথাগুলোকে আমরা অনেক সময় ইগনোর করে যাই। কিন্তু না। সে কিন্তু একটি সমস্যায় ভুগছে বলেই কিন্তু তিনি আ প্রকাশ করছিলেন। অতএব এটিকে গুরুত্ব সহকারে নিয়ে তবে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আমরা মনে হয় একজন দর্শক স্যার যুক্ত হয়ে গেছে লাইনে। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আপনি আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট আজকের এই পর্বে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আসসালামু স্যার। আমি রামপুরা থেকে রবিন বলছি। আমার একটি বিষয় জানার ইচ্ছে ছিল, সেটি হচ্ছে যে আমি অনেকের কাছে শুনেছি ধূমপান অথবা অ্যালকোহল জাতীয় খাবার থেকে বাত ব্যথা হতে পারে। আসলে এই বিষয়টা যদি একটু বলতেন। আ ধূমপান থেকে বাতের উৎপত্তি হতে পারে। যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস যেই রোগটি, এই রোগটিতে ধূমপানের সরাসরি অংশগ্রহণ আছে। আমাদের ধূমপান থেকে আমাদের ফুসফুসে যে এক ধরনের কেমিক্যাল পরিবর্তন হয় এবং সেই কেমিক্যাল পরিবর্তনের ফলশ্রুতিতে শরীরে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয়, যা আমাদের সরাসরি যে জয়েন্ট গুলোকে ধ্বংস করে দেয় এবং এইজন্য এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগে ধূমপান সম্পূর্ণরূপে আমরা বারণ করে থাকি। আর আমাদের এই স্পন্ডাইলো আর্থ্রাইটিস নামক যে বাত, সেই বাতটিতেও যদি কেউ ধূমপান মানে ধূমপান চালিয়ে যায়, তাদের ভবিষ্যতে ওই রোগের তীব্রতা এবং তার পাশাপাশি চিকিৎসার ক্ষেত্রেও ব্যাহত মানে চিকিৎসার উন্নতির ক্ষেত্রেও আমরা সাধারণত আশানুরূপ ফল পাই না। এইজন্য ধূমপানকে আমরা বিশেষভাবে মানে রোগীদেরকে প্রথমেই আমরা অত্যন্ত সুন্দরভাবে সাবলীলভাবে বুঝানোর চেষ্টা করি এবং চেষ্টা করি ওনাকে ধূমপান থেকে সরিয়ে নিয়ে আসার জন্য। এবং এটি অবশ্যই একটি খারাপ দিক যার সাথে সরাসরি বাতের সম্পর্ক আছে। অনেক, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক।
অত্যন্ত চমৎকার একটি প্রশ্ন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য, এবং এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা জেনে গেলাম যে আসলে ধূমপান এমনই একটি বদভ্যাস যেটির সাথে অনেক রোগের সম্পর্ক রয়েছে এবং বাত ব্যথা রোগেরও সম্পর্ক রয়েছে। আমরা আরো একজন দর্শক ফোনে যুক্ত আছেন, আমরা তার প্রশ্নটি নিতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি রিমন বলছিলাম ত্রিচির থেকে। আমার একটি প্রশ্ন রয়েছে স্যারের কাছে, আর সেটি হচ্ছে আমরা দেখি যে সাধারণত বাত ব্যথা হলে অনেকে পায়ে আসলে অনেক ধরনের কুসংস্কার বা কি জিনিসটা আমি একদম জানি না, তবে আমি জানতে চাই যে পায়ে অনেক কিছু পড়ে। আর তাদের কাছে প্রশ্ন যে আসলে এইসব পরে কি আসলে বাত ব্যথা হবে কি, এসব দূর করা সম্ভব কিনা। প্রিয় দর্শক, আপনার নামটা কি বলুন তো? আপনাকে স্পেশাল থ্যাঙ্কস দিচ্ছি যে আপনি আমার প্রশ্নটি করে দিলেন, কারণ এই প্রশ্নটি আমারও পরবর্তীতে স্যারের কাছে থাকতো, যে অনেকে আমরা দেখি যে পায়ে হাতে হাতে অনেক সময় ব্রেসলেট টাইপের কিছু পড়ছে, পায়ে রিং পড়ছে কালো কালো, আবার কেউ দড়ি বাঁধছে বাত নামানোর জন্য। এরকম একটি প্রশ্ন করেছে। প্রিয় দর্শক, আপনার নামটা আবার একটু বলুন। আমার নাম হচ্ছে রিমন। থ্যাংক ইউ ভেরি মাচ। ইন্টেলিজেন্ট একটি কোশ্চেন করেছেন স্যার। কি উত্তর থাকবে আমাদের দর্শকের জন্য? এটা তো আসলে মানুষ যেটা করে এটা সামাজিক এক ধরনের বিশ্বাস এবং কিছু কিছু সাংস্কৃতিক ব্যবহার, মানে এটা বিভিন্ন আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বন্ধন থেকে মানুষ কিছু কিছু কাজ করে। বিজ্ঞানগতভাবে বলতে গেলে আসলে এগুলার কোনো ভিত্তি নাই, তারপরেও অনেকে করেন। অনেকের এইগুলো থেকে আমরা যদি চেম্বারে বলি যে আপনার এটার কোনো কার্যকারিতা নাই, ওনারা মনে খুব দুঃখ পান, ভ্রু কুঁচকান, আমরা বুঝি। কিন্তু আসলে এই সমস্ত বাতগুলো এমন একটা আহ, 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 বিষয় যাকে সময় মতো এবং সঠিকভাবে যদি চিকিৎসা করা হয় তাহলে কিন্তু আমাদের শরীর এবং আমাদের সন্ধিগুলো ভালো থাকে এবং আমরা সামাজিক কাজে অত্যন্ত পারদর্শী থাকতে পারি। অনেক অনেক ধন্যবাদ স্যার এই এই জায়গাটাতে ক্লিয়ার করার জন্য। আমরা কিন্তু স্যার এই একবিংশ শতাব্দীতে এসেও দেখি যে লঞ্চ ঘাটে, বাস টার্মিনালে বা বিভিন্ন পাবলিক প্লেসে ক্যানভাসাররা সুন্দর করে চিত্তাকর্ষণ করছে যে পুরনো বাত ব্যথা আংটি পরুন সেরে যাবে, মানে স্থায়ী সমাধান। মানে বিভিন্ন ধাতুর যে আংটি ব্যবহার করছে বা বিক্রি করছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে এই আংটি ব্যবহার করলে আপনার দীর্ঘদিনের যে পুরনো ব্যথাটি রয়েছে সেটি নির্মূল হবে। তো এই জায়গাগুলোতে এটি কি একান্তই ধোঁকা, নাকি এটার সাথে কোনো বিজ্ঞানের সম্পর্ক রয়েছে? এইটার সাথে আসলে বিজ্ঞানের কোনো সম্পর্ক নাই, এটা একদম পরিষ্কার। এর বাইরেও আরো একটা জিনিস আপনি দেখবেন, আপনারও অভিজ্ঞতা আছে, দেখবেন মধ্যপ্রাচ্য থেকে আমাদের দেশে বাতের জন্য প্রচুর পরিমাণে ভিটামিন B1, B2, B6, B12 এর একটা ইনজেকশন ওখান থেকে একেবারে বেশ বড় বড় প্যাকেটে মায়ের বাত হইছে শোনার পরে ওরা ওখান থেকে পাঠায় দেয়। পাঠানোর পরে এনারা প্রতিদিন একটা করে ইনজেকশন নিতে থাকে। সত্যিকার অর্থে ওই ইনজেকশনটারও কিন্তু এই বাতের ক্ষেত্রে সঠিক ভূমিকা নাই। ওইটা ভিটামিন যদি কারোর ঘাটতি থাকে তখনই তার ব্যবহার করতে হবে, তার মাধ্যমেও ব্যথাগুলা কমানো যায় না। কিন্তু তারপরেও আমাদের এই প্রচলন থেকে মানুষরা সরে আসছে না। তবে আপনাদের এই প্রয়াসগুলো যদি আরো কিছুদিন চলে, তবে মানুষের সচেতনতা বাড়ে, তখন এগুলা থেকে মানুষ সরে আসবে। ধন্যবাদ। আমাদের আরো একজন দর্শক স্যার যুক্ত হয়ে গেছে, আমরা প্রশ্নটি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট অর্গানাইজড বাই বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি। কে আছেন আমাদের সাথে? নামটি জানিয়ে প্রশ্নটি করুন। আমি তানভীর। আমার কোশ্চেনটি হচ্ছে, আমরা যখন বেডে ঘুমাই অনেকেই বলে যে যখন খারাপ কোনো নরম বেডে ঘুমানো হয় তখন বাতের ব্যথাটা অনেক বেশি হয়। এক্ষেত্রে বেডের সাথে বাতের ব্যথার কি সম্পর্ক এবং কেমন বেডে শুইলে এটা আমাদের বাতের ব্যথা না হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে? ফ্যান্টাস্টিক, মানে আজকের দর্শকরাও খুব ইন্টেলিজেন্ট দেখতে পাচ্ছি স্যার। এই কোশ্চেনটিও আসলে বেসিক্যালি আমারই করার কথা ছিল, যে বেডের সাথে জেস্টার পশ্চারের সাথে বাত ব্যথার কোনো সম্পর্ক রয়েছে কিনা। তানভীর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য। স্যার, প্রশ্নের উত্তরটি এখনই দিয়ে দিবেন। ধন্যবাদ তানভীর সাহেবকে। আসলে বাতের বাতের যেই বিশাল বহর, সেই বহরের দুইটা অংশ। একটাকে আমরা বলি আমাদের ভাষায় ইনফ্লামেটরি, আর একটা অংশ যেটাকে আমরা বলি মেকানিক্যাল। ইনফ্লামেটরি যে অংশটা, এটা কিন্তু অনেক বেশিরভাগ বাত যেগুলো আমাদের জয়েন্টকে ফুলে যায়, তারপরে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক তীব্র লক্ষণ ধারণ করে। এই বাতগুলোর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এরা কিন্তু এমনিতেই
বিশ্রামে বাড়ে। এবং যেহেতু আমরা রাতে বিশ্রাম বেশি নেই এবং এই ইনফ্লামেটরি বাতগুলো কিন্তু রাতেই বেশি হয় এবং যত রাত গভীর হয় তত ব্যথা বাড়ে এবং যে শেষ রাতের দিকে ব্যথায় অনেকের ঘুমও ভেঙে যায়। আর সকালে ঘুম থেকে উঠলে শরীর অসাড় হয়ে থাকে, জাম ধরে থাকে। এগুলা বাতেরই লক্ষণ। এগুলার সাথে আসলে বিছানার বিশেষ কোনো সম্পর্ক নেই। কিন্তু আবার যদি আমি অন্য অংশটাতে যাই, যেগুলাকে আমরা বলি মেকানিক্যাল বা যান্ত্রিক বাত, যেগুলা কোমর ব্যথা, ঘাড়ে ব্যথা, আমরা বলি মেকানিক্যাল লো ব্যাক পেইন, নেক পেইন, এই ব্যথাগুলোর ক্ষেত্রে কিন্তু বিশেষ পোশ্চার, যেমন নেকের জন্য বিশেষ নেকের বালিশ পিলো ব্যবহারের নিয়ম আছে, যেগুলো সায়েন্টিফিক্যালি তৈরি করা হয়। আবার কোমরের ক্ষেত্রেও আমরা অনেক সময় যেই বিছানাগুলো ব্যবহার করি, আপনারা দেখবেন যারা ফোমের বিছানায় ঘুমায়, সেই ফোমগুলো কিন্তু আমাদের শরীরের ভারী অংশগুলো ফোমের উপরে থাকলে কিন্তু ডেবে যায়। যখন ডেবে যায় তখন কিন্তু শরীরের ওই অংশের যেই জোড়াগুলো, সেই জোড়াগুলোর মধ্যে কিন্তু বিশেষ চাপ তৈরি হইতে পারে এবং সেখান থেকে আমাদের রগে চাপ খেয়ে সেই রগ থেকে আমাদের রেডিকুলোপ্যাথি নামক ব্যথাগুলো বেড়ে যেতে পারে। আবার ধরেন যদি আপনি মোটা কি বলে জাজিমের বিছানায় ঘুমান, সেই জাজিমের বিছানাগুলোতেও কিন্তু আপনি সমান কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে। দীর্ঘদিন জাজিমে থাকার কারণে দেখবেন যে জাজিমের বিশেষ বিশেষ জায়গাতে ডেবে যায়। এই যে ডেবে যাওয়া, এই ডেবে যাওয়ার জন্য কিন্তু আপনার শরীরের যে রাতে শোয়ার ব্যালেন্সটা, এটা সমানুপাতিক থাকে না, আঁকাবাঁকা হয়ে যায়। ওখান থেকেও কিন্তু আপনার ব্যথাগুলো তৈরি হতে পারে, ব্যথা বেড়েও যেতে পারে। তবে আপনার হচ্ছে যে কাঠের বিছানায় শক্ত কাঠে ঘুমাইতে হবে, এই ধরনের কোনো সায়েন্টিফিক আমরা কাউকে বলি না। তবে সচরাচর আ আ আপনার হচ্ছে যে অল্প নরম তোশকের বিছানায় ঘুমানোটা ভালো। ধন্যবাদ। এই জায়গাটাতে হ্যাঁ, অনেক, অনেক ধন্যবাদ। আপনি সুন্দর ব্যাখ্যা সহকারে আসলে উত্তরগুলো দিয়েছেন। আমার আরেকটি সম্পূরক প্রশ্ন ছিল এই ঘুমানো নিয়েই। যে অনেকেই মানে প্রশ্ন আ করে থাকে যে, "আমি কি চিত হয়ে ঘুমাবো না কাত হয়ে ঘুমাবো? বাম কাতে ঘুমাবো না ডান কাতে ঘুমাবো?" মানে কোনভাবে ঘুমালে মানে পোস্চার এবং জেস্চারটা কেমন থাকলে সবচেয়ে বেশি ভালো এবং সায়েন্টিফিক যেটি বাত ব্যথা থেকে মুক্ত থাকতে পারবে। এই জায়গাগুলোতে আপনাদের কোনো ব্যাখ্যা রয়েছে কিনা? এইরকম কোন ব্যাখ্যা আসলে নাই যে ডান কাত হলে বাত কম হবে, বাম কাত হলে বাত কম হবে বা চিত হয়ে শুলে বা ব্যথা কম হবে, এরকম আসলে কোনো ব্যাখ্যা নাই। তবে এক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে যে আমাদের কার্ভেচার গুলোতে যেন আমাদের, যেমন আমি যদি কাত হয়ে শুই, আমার মাথাটা যেন সেই পরিমাণ উঁচু বালিশের মধ্যে থাকে যাতে আমার মাথাটা কাত হয়ে না থাকে। আমি চিত হয়ে শুলে আমার মাথার যে কার্ভেচার, আমি কাত হয়ে শুলে কিন্তু আমার মাথাটা আরেকটু উঁচু হয়ে যায়। এই সমস্ত বিষয়গুলোর দিকে একটু নজর দিতে হবে। ধন্যবাদ। অনেক, অনেক ধন্যবাদ। স্যার আমাদের সমাজে এখনো অনেক মিথ প্রচলিত আছে যে আমার আ আধ মাথা ধরেছে, আমার বাত ব্যথা ধরেছে, মানে ঘাড়ের বাত হয়েছে। যার কারণে আমি বালিশটাকে রৌদ্রে দিচ্ছি। যে বালিশটাকে যদি আমি রৌদ্রে দিয়ে দিই তাহলে আমার বাত ব্যথাটা ভালো হয়ে যাবে। এরকমও কিছু মিথ আমরা লক্ষ্য করি। তো বালিশ রৌদ্রে দেওয়ার সাথে বাত ব্যথা কমে যাওয়ার কোনো সম্পর্ক রয়েছে? না, বালিশ রোদে দেওয়ার সাথে বাত ব্যথা কমে যাওয়ার কোনো সম্পর্ক নাই। তবে যেকোনো জিনিস ড্যাম না হওয়ার জন্য বা রোদে দিতে হবে। এটা স্বাভাবিক। অনেক, অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা অনেকগুলো প্রশ্নের যে জটলা ছিল প্রিয় দর্শক আপনাদের মনের প্রশ্ন, সেই উত্তরগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। আজকের এই আয়োজন অর্গানাইজড বাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি, পাওয়ার্ড বাই ভার্সিট, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, মিডিয়া পার্টনার রাজ টিভি। আমরা দর্শকদের কিছু প্রশ্ন পড়ার চেষ্টা করছি। মাহবুবা মনসুর তিনি একটি প্রশ্ন লিখেছেন, ANA পজিটিভ মিন আ মানে ANA বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? প্লিজ আনসার মি। আমরা মনে হয় ইনভেস্টিগেশন এর প্রিয় দর্শক একটু পরেই আমরা আসছি। মাহবুবা মনসুর এই বিষয়টি জানতে চেয়েছে এবং উম তিনি এটির উত্তর কামনা করছেন। আ দীপল চৌধুরী তিনি লিখেছেন, "বর্তমানে আ টোফাসিটিনিব অ্যা নামক ঔষধ বহু সংখ্যক বাত রোগী সেবন করছে। আমার প্রশ্ন হলো, যেসব পুরুষেরা ওই ঔষধ খাচ্ছেন, সন্তান জন্মদানের আগে সেই সব পুরুষরা কতদিন আগে ওই ঔষধ খাওয়া বন্ধ করবে?" দীপাল চৌধুরী। স্যার এটি একটি ভালো প্রশ্ন। আমার মনে হয় যে ড্রাগ রিলেটেড। আমরা ম্যানেজমেন্টে এসে এই সাইড ইফেক্ট সম্পর্কে জানবো। এই পর্যায়ে স্যার আপনার কাছ থেকে জানতে চাই যে আমাদের যে দর্শকটি প্রশ্নটা করেছে যে টোফাসিটিনিব এই ওষুধটির আ ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন এবং এটার
সাইড ইফেক্ট সম্পর্কে যদি আমাদের একটু জানান। টোফাসেটিনিব অবশ্যই একটি অত্যন্ত কার্যকরী ওষুধ, যেটি আমাদের বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক সুবিধা করে দিয়েছে। আমরা কিছু কিছু রোগের চিকিৎসায় অসহায় হয়ে গিয়েছিলাম, এবং আমরা আসলে যে সমস্ত রোগে কোনো প্রতিকার কনভেনশনাল সাধারণ ওষুধগুলো দিয়ে হয় না, সেক্ষেত্রে অত্যন্ত দামি দামি কিছু ওষুধ আমাদেরকে ব্যবহার করতে হতো, যা আমাদের জনগোষ্ঠীর বলতে গেলে 99% মানুষই বহন করতে পারতো না। ফলশ্রুতিতে তাদের মাসিক আয়ের একটা বড় অংশই চিকিৎসার পিছনে দিতে যে সংসারে ব্যাপক চাপের মুখে পড়ে যেত। এই ক্ষেত্রে এই টোফাসেটিনিব বাংলাদেশে যখন ডেল্টা নিয়ে আসে, এখন অনেকেই নিয়ে আসছে, আমি তাদের ডেল্টা ফার্মাকে ধন্যবাদ জানাই যে তারা এই ধরনের একটা ডাইনামিক কাজ আমাদের দেশকে উপহার দিয়ে তার পাশাপাশি বারিসিটকেও নিয়ে আসছে তারা। তো এই এই মলিকুলগুলোতে আপনার একটা বড় অসুবিধা হচ্ছে যে এগুলো দেওয়ার আগে আমাদেরকে বাংলাদেশের প্রেক্ষাপটে শরীরের ভিতরে কোনো টিবি আছে কিনা এটা খুঁজে দেখতে হবে। টিবি মানেই যে তার কাশি হবে এবং কাশির সাথে কফের সাথে রক্ত যাবে তা কিন্তু না। টিবি বিভিন্ন প্রকারের টিবি আছে, সেই রকম টিবি গুলোকে খুঁজে বের করে আমাদেরকে আগে নিশ্চিত হতে হবে যে শরীরে কোনো টিবির চিহ্ন নেই। এক, এর দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে কখনো কখনো টিবির জীবাণুগুলো শরীরের মধ্যে লুকিয়ে থাকতে পারে। তারা হয়তো শরীরে কোনো রোগ তৈরি করতে পারেনি, কিন্তু শরীরে তারা লুকিয়ে আছে, এবং এই লুকিয়ে থাকা জীবাণুদেরকেও শনাক্ত করে নিতে হবে আমাদেরকে। কেননা আমাদের বাংলাদেশটা টিবি এন্ডেমিক জোন, আমাদের দেশটাতে প্রচুর টিবি রোগী আছে। ফলে ওই যে আমাদের যেই টিবি শনাক্ত করে নেওয়া, গুপ্ত টিবি, সুপ্ত টিবি, সেটি বের করার জন্য বিশেষ পরীক্ষা যেমন কোয়ান্টিফেরন, টিবি গোল্ড, এগুলো করে নিতে হয়। আর অন্যান্য ইনফেকশন, সকল ইনফেকশন গুলোই কিন্তু টোফাসেটিনিব থেকে হতে পারে এবং বেশি হয়, এবং সেজন্য রোগীদের আমরা ভ্যাকসিনেশন গুলো করে নিই, যেমন নিউমোনিয়ার ভ্যাকসিনেশন, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনেশন, এরপরে আপনার হেপাটাইটিসের ভ্যাকসিনেশন, এর বাইরে মহিলাদের প্যাপিলোমা ভাইরাসের ভ্যাকসিনেশন, এই ভ্যাকসিনেশন গুলো আমরা রোগীদেরকে করার জন্য তাগিদ দিই, এবং আমরা নিশ্চিত করি যে এগুলো তারা করে নিয়েছেন। আর তার পাশাপাশি রোগীদের কিডনির কার্যকারিতা, তাদের লিভারের কার্যকারিতা এবং তাদের ফুসফুস, পাশাপাশি হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন, রক্ত কণিকাগুলো সঠিক পর্যায়ে আছে কিনা, এগুলো আমাদেরকে দেখে নিয়ে তারপরে এই ওষুধগুলো দিতে হবে। আর যেটি প্রশ্নের মধ্যে চলে আসছে ট্রিটমেন্টে, সত্যিকার অর্থে এই টোফাসেটিনিবটা প্রেগনেন্সিতে আমরা ব্যবহার করতে বারণ করি, এবং এই ধরনের ক্ষেত্রে টোফাসেটিনিব যদি কেউ গর্ভবতী মানে প্রেগনেন্সির প্ল্যান করে, তখন অবশ্যই আমরা টোফাসেটিনিবটা বন্ধ করে নিয়ে সুইচ করে আমরা ওই রোগীকে যেই ওষুধগুলো প্রেগনেন্সিতে দেওয়া যায়, যেমন সেলাজিন। আমরা একটু ইন্টারাপশন করছি, একজন দর্শক ইতিমধ্যে যুক্ত হয়ে পড়েছেন, আমরা তার ফোনটা একটু নিতে চাচ্ছি। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট আজকে এই আয়োজনে, পাওয়ার্ড বাই ভার্সিট সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, অর্গানাইজড বাই বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি। কে আছেন আমাদের সাথে, পরিচয় দিয়ে প্রশ্ন। স্যার আমি জাহিদ বলছিলাম কুমিল্লা থেকে। স্যার হ্যাঁ জাহিদ, বলুন। স্যার আমার মায়ের বয়স 65 বছর। মায়ের পা প্রচুর পরিমাণে চাবায়, আর মাঝে মাঝে বিছানা থেকে মানে শুলে পরে উঠতে পারে না, মানে প্রচুর পরিমাণে ব্যথার কারণে। মানে এটা কি আসলে কি বাতের ব্যথা নাকি, আমি তো সেটাই বুঝতে পারছি না। স্যার, প্রিয় দর্শকের আপনার মার যেই ব্যথাটা, সেই ব্যথাটা উৎস কোথায়? ওনার ব্যথাটা কি শুধুই পায়ের কোন অংশে, উপরে, হাঁটুর উপরে, না হাঁটুর নিচে, নাকি হাঁটুতে বা কোনো বিশেষ জয়েন্টে? স্যার, দর্শক ডিসকানেক্টেড হয়েছেন, তিনি শুধু এতটুকুই জানিয়েছেন যে হাত পা চাবায়, চাবানো ব্যথা। যদি চাবানোর কমন একটি কমপ্লেইন আমাদের রোগীদের, এই জি, চাবায় কেন স্যার, এবং এটা কি আসলে রাতে হাত পা চাবানো, এই কমপ্লেইন গুলো যারা করেন তাদের বিভিন্ন ধরনের কারণ থাকতে পারে, তার মধ্যে বাতও একটা অন্যতম। কারণ অনেক আর্থ্রাইটিসের ব্যথাগুলো যখন হয়, তখন শুধু যে হাঁটুতেই হবে এরকম না,
হাঁটুতে ব্যথা হলে হাঁটুর উপরে এবং নিচের দিকেও সেই ব্যথাগুলা প্রসারিত হয়, এবং গোড়ালিতেও যদি এরকম হয় তাতেও এরকম হয়। এবং আমাদের বাতগুলোর একটা বড় অংশ হচ্ছে আমাদের যে মাংসপেশি এবং আমাদের যে রগ, সেই মাংসপেশি এবং রগগুলো যে হাড়ের যে জায়গাগুলোতে যে লেগে থাকে, সেই লেগে থাকা জায়গাগুলোকে আমাদের ভাষায় আমরা বলি অ্যানথেসাইটিস। এই লাগানো জায়গাগুলোতেও কিন্তু বাতের আক্রমণ হয়, এবং এগুলোও কিন্তু রাতে ইনফ্লামেটরি টাইপ, রাতে বাড়ে। সুতরাং এই ব্যথাগুলোও হতে পারে। এর বাইরে আমাদের অন্যান্য কারণেও হয়, যেমন আমরা লেগ ক্র্যাম্প বলে থাকি। এই লেগ ক্র্যাম্প গুলোও কিন্তু রাতে হয়। সেগুলো কিন্তু বিভিন্ন, যেমন ক্যালসিয়ামের অভাবের কারণে মানুষের হতে পারে, মাসল পেইন হতে পারে এবং টুইচিং হতে পারে। এর বাইরে কারো কারো সিস্টেমিক ডিজিজের কারণেও কিন্তু লেগ ক্র্যাম্প হয়, যেমন রেনাল ফেইলিউরের রোগীদেরও লেগ ক্র্যাম্প হয়। তার বাইরেও কিছু কিছু রেয়ার রোগ আছে। নিউরোপ্যাথিতেও কিন্তু এরকম পায়ে ম্যাচ করতে পারে, যেমন ডায়াবেটিসের রোগী, তাদেরও কিন্তু এরকম ডায়াবেটিস থেকে নিউরোপ্যাথি হয়। এইগুলোকে সঠিকভাবে পরীক্ষা করতে হবে, এবং ওখানে শুধুমাত্র মাসকুলোস্কেলেটাল জয়েন্ট গুলো পরীক্ষা নিরীক্ষা না, ডাক্তারকে তার নার্ভ গুলো পরীক্ষা করে দেখতে হবে, এবং বনি টেন্ডারনেস আছে কিনা এগুলোও দেখতে হবে, এবং তারপরে সঠিক চিকিৎসা দিতে হবে এবং সঠিকভাবে ডায়াগনোসিস করার পর। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট। আজকের এই অনুষ্ঠান অর্গানাইজড বাই বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি, সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই ভেরিসিট, মিডিয়া পার্টনার রাজ টিভি। আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট রিউমাটোলজিস্ট ডক্টর মোহাম্মদ মাসুদুল হাসান, সিনিয়র কনসালটেন্ট, ইসলামী ব্যাংক হসপিটাল, ঢাকা। আপনারাও আছেন আমাদের সাথে যুক্ত, এবং বেশি বেশি করে প্রশ্ন রাখুন, এবং বেশি বেশি করে আপনার ফেসবুক থেকে অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। স্যার, আমরা এই পর্যায়ে আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে যারা বাত ব্যথার সমস্যাগুলো নিয়ে আসছে, বিশেষত তাদের কমপ্লেনটাই থাকে হচ্ছে ব্যথা, এবং যখন এই ধরনের রোগীরা আপনাদের কাছে এসে থাকে, তখন রোগটাকে নির্ণয় করার জন্য কি কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে, আর তাদেরকে কি কি ইনভেস্টিগেশন করাতে হয়? আমাদের কাছে প্রথম যারা বাত ব্যথা নিয়ে আসে, তখন আমাদেরকে আসলে ব্যথা বললেই মানে জিনিসটাকে সঠিকভাবে নির্ণয় করতে হবে যে তার এই ব্যথাটা কি ধরনের ব্যথা। এটা কি কোনো স্বল্প সময়ের ব্যথা, না এটা কি দীর্ঘমেয়াদী ব্যথা? এই ব্যথাটা কি আসে যায়, না এই ব্যথাটা এক নাগাড়ে থাকে? এই ব্যথাটা কি রাতে বেশি হয়, না এই ব্যথাটা দিনে বেশি হয়? এই ব্যথাটার সাথে কি কাজের কোনো সম্পর্ক আছে? এই ব্যথাটা কি কাজ করলে বাড়ে অথবা বিশ্রাম দিলে বাড়ে? এই প্রক্রিয়াগুলো দিয়ে একটা ধারণা নেয়ার পর আমাদেরকে সেই মোতাবেক পরীক্ষা নিরীক্ষা দিতে হবে। যেমন যদি আমরা দেখি যে একজন মানুষের কোমর ব্যথা তার বিশ্রামে কমে যায়, এবং যদি তার কার্যক্রম দৈনিক কর্মের মধ্যে বেড়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমরা তার কোমরের পরীক্ষা নিরীক্ষা করব। শুধু পরীক্ষায় ঝাঁপ দেওয়াটাই কোনো রোগ নির্ণয় না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদেরকে প্রথমে তার কোমরের প্রতিটা জিনিসকে পরীক্ষা করে দেখতে হবে। আমাদের টিপে টিপে দেখতে হবে তার যে জয়েন্ট গুলো আছে, সেই জয়েন্ট গুলোর মধ্যে কোনো ব্যথা আছে কি নেই, তার কোমরের নিচের দুই পাশে কোনো ব্যথা আছে কি নেই। এবং আমাদেরকে এগুলো দেখার পর যদি আমরা প্রয়োজন মনে করি, তখন আমরা হয়তো তার যে সমস্ত পরীক্ষাগুলো দিই, তার মধ্যে কোমর ব্যথা হলে এক্স-রে, এবং ঘাড় ব্যথা হলে সেখানেও আমরা এক্স-রে দিয়ে থাকি। আর রক্ত পরীক্ষা করে, যেমন আমরা শুরুতে ব্যথার ওষুধ শুরু করার জন্য আমরা কিডনি, লিভার এবং ওই যে রক্তের হিমোগ্লোবিন, এবং সাথে হচ্ছে রক্তের লিভারের রক্ত কণিকাগুলার সঠিক পরিমাপ, এইগুলো আমরা দেখে থাকি। অনেক অনেক ধন্যবাদ। একজন দর্শক একটি ইনভেস্টিগেশনের মিনিংস জানতে চেয়েছিলেন। অনেক ক্ষেত্রে যারা রিউমাটোলজিস্ট এই ধরনের বাত ব্যথার জন্য এএনএ পরীক্ষাটিও স্যার সাজেস্ট করে থাকেন। দর্শক জানতে চেয়েছিলেন যে এএনএ আসলে কি, কখন আপনারা এই পরীক্ষাটি প্রদান করে থাকেন, এবং এই পরীক্ষার মাধ্যমে আমরা কি কি রোগ নির্ণয় করতে পারি? এএনএ আসলে একটা পরীক্ষা যেটি অনেক ক্ষেত্রেই পজিটিভ হয়। এএনএ হলেই যে একজন মানুষ রোগী হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নাই। এএনএ আমাদের নিউক্লিয়াস, আমাদের কোষের মধ্যে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ভিতরে যে নিউক্লিয়ার অ্যান্টিজেন গুলো থাকে, প্রোটিন গুলো থাকে, এই প্রোটিন গুলার যে কোনো
যে কোনো একটার বিরুদ্ধে যদি অ্যান্টিবডি তৈরি হয় তাহলেই আমাদের এই এএনএ পজিটিভ হতে পারে। এই এএনএ পজিটিভ আমাদের সাধারণ পপুলেশনের মধ্যেও কিছু মানুষের এএনএ পজিটিভ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই এএনএ পজিটিভ কোনো একটা ইনফেকশন থেকেও হয়ে যেতে পারে। এএনএ হয়ে গেছে পজিটিভ তার মানেই রোগী, এরকম ভাবার কোনো কারণ নেই। আমাদের তখন তার রোগীর প্রতিটি রোগ ডায়াগনোসিস করার জন্য নির্দিষ্ট ছক আছে, যেখানের মধ্যে নির্দিষ্ট কতগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে। আমরা সেই ক্রাইটেরিয়াগুলো দিয়ে মিলিয়ে দেখি যে তার রোগের লক্ষণের সাথে এই এএনএর সামঞ্জস্য আছে কি নাই। যদি সামঞ্জস্য থাকে তখন আমরা সেই এএনএর সাথে আরো সম্পৃক্ত অন্য যেই পরীক্ষাগুলো আছে সেইগুলোর সাহায্য নিয়ে রোগটাকে আমরা নিশ্চিত হই। এটা অনেকটা গেটওয়ের মতো। এই এএনএ দিলে অনেকগুলো রোগের শুরুতেই বোঝা যায় যে ওই রোগগুলো থাকতে পারে, এবং সাধারণত কিছু কিছু রোগের ক্ষেত্রে এএনএ পজিটিভ না হলে ধরে নেই যে ওই রোগটা হয়তো নাই, তার মধ্যে একটা যেমন এসএলই এরকম হয়। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে এটি একটি অ্যান্টিবডি টেস্ট এবং এই পরীক্ষাটি করে অন্য রোগগুলোকে আসলে এক্সক্লুডও করা হয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আমরা এই পর্যায়ে জানতে চাই স্যার, এই ধরনের রোগীরা যখন বাত ব্যথার রোগী আসে, প্রথমত আপনারা স্ক্রিনিং করছেন, হিস্ট্রি নিয়ে জানছেন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কারণটা উদ্ঘাটন করে সে অনুযায়ী আপনারা ম্যানেজমেন্টের দিকে আগান এবং রোগটিকে নির্ণয় করেন। তো আমরা যদি ম্যানেজমেন্ট প্রোটোকল সম্পর্কে জানি যে বাত ব্যথার আধুনিক চিকিৎসার প্রসঙ্গে যদি আসি, সেক্ষেত্রে আসলে কোনো ম্যানেজমেন্ট গাইডলাইন রয়েছে কিনা? কিভাবে আসলে এটি চিকিৎসা পদ্ধতিটাকে আপনারা মেইনটেইন করছেন এই মুহূর্তে? এই চিকিৎসা পদ্ধতিটা বর্তমানে কিন্তু বর্তমান যুগটা অত্যন্ত আধুনিক যুগ। যখন একজন রোগী এসে আমাকে এরকমও বলে যে আমি দেখে আসছি যে এই জিনিস, এই পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধে বেশি হয়, তার মানে রোগীরা এখন অনেক সচেতন। এই সচেতন যুগে আমাদের চিকিৎসা পদ্ধতিগুলোর জন্য আন্তর্জাতিক বিভিন্ন এবং আমাদের দেশেও আমাদের বিভিন্ন চিকিৎসা করার জন্য পদ্ধতিগুলো নির্ধারণ করা আছে। এর মধ্যে আমেরিকান, ইউরোপ, ইউলার, আমেরিকানটাকে আমরা বলে থাকি এসিআর গাইডলাইন, ইউরোপেরটাকে আমরা বলে থাকি ইউলার গাইডলাইন, এবং আমাদের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা অ্যাপলারের গাইডলাইন ফলো করে থাকি। এবং আমাদের বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটিরও স্ট্যান্ড পয়েন্ট আছে, যেগুলো থেকে আমরা কিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন রোগে চিকিৎসা করব তারও আমাদের নির্দিষ্ট গাইডলাইন গুলো আছে। সেগুলো দেখে আমাদের প্রেক্ষাপটে আমাদের দরিদ্র জনগোষ্ঠীকে কি দিয়ে চিকিৎসা করলে ভালো চিকিৎসা দেওয়া যাবে তারও গাইডলাইন দেওয়া আছে। এবং এই চিকিৎসা পদ্ধতিগুলোতে আমাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা এই গাইডলাইন গুলো চিকিৎসা শুরু করার শুরুতে আমাদের রোগীদেরকে সম্পূর্ণরূপে শিক্ষিত করে আমাদের কাছাকাছি নিয়ে আসতে হবে, যাতে রোগী আমার এবং রোগীর এই দুইজনের আলোচনার প্রেক্ষিতে রোগী সিদ্ধান্ত নেয় যে উনি কিভাবে চিকিৎসাটা নেবেন, আমি চাপিয়ে দিব না। এইভাবেই আমাদের বর্তমান চিকিৎসাটা চলে। অনেক অনেক ধন্যবাদ স্যার। এই জায়গাগুলোতে আমরা অনেকটা অপচিকিৎসার শিকার হয়ে থাকি অনেকেই, যে ব্যথার সমস্যা মানে কোনো রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ না নিয়েই অনেক সময় দেখা যাচ্ছে কুয়াকদেরকে বা ওষুধের দোকান থেকে রোগীরা নিজেরাই ব্যথার ওষুধ সেবন করছে। ব্যথা নিরাময়ের জন্য সরাসরি ব্যথার ওষুধ খাচ্ছে। এটার ক্ষতিকর দিকগুলো কি, কি? ব্যথার ওষুধ বা যেকোনো ওষুধই প্রয়োজনের বাইরে মানে খাওয়া মানেই হচ্ছে তার থেকে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায়। আমি যদি ব্যথার ওষুধ খেতে হয় তাহলে আমাদেরকে একটা ব্যথার ওষুধের যে সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া হয় তার সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান যার আছে সেই মানুষটার কাছ থেকে যদি আমি ওষুধ নিয়ে খাই, তখন উনি আমার প্রতিটা ফলো আপে আমি যখন ডাক্তারের কাছে যাব তখন উনি শুধুমাত্র রোগ নিয়ে মাথা ঘামাবেন না, উনি দেখবেন যে আমি যে ওষুধগুলো খাচ্ছি ওই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আমার শরীরে হচ্ছে কিনা। এবং তার জন্য উনি আমাকে যেমন পরীক্ষা নিরীক্ষা করবেন, তেমনি আমার বিভিন্ন রক্ত পরীক্ষা করে নিয়েও আবার দেখবেন যে হ্যাঁ আমার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা। ওষুধ থেকে শুধু যে রক্তে সমস্যা হয় তা কিন্তু না, এই সমস্ত ওষুধ থেকে কিডনি, লিভার, ফুসফুস, এমনকি এই সমস্ত ওষুধ থেকে কিন্তু আমাদের স্নায়ুতেও বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। অ্যাসেপ্টিক মেনিনজাইটিসও কিন্তু
অনেক ব্যথার ওষুধ থেকে হয়। সুতরাং আমরা এই সমস্ত ওষুধ খাওয়ার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। অল্প সময়ের সংক্ষিপ্ত খাওয়ার জন্য অনেক সময় হয়ে যায় যে ব্যথার তীব্রতার জন্য সবসময় যাকে কাছে পায়, যে সবসময় বিপদে আপদে রাতে একটা স্যালাইন হাতে যে ঘরে যে স্যালাইন দিয়ে আসে, তার কাছে যে একটা উপদেশ চায়, তখন একটা বিপদের মুহূর্তে ১ দিন ২ দিনের জন্য হয়তো আমি তার একটা সাজেশন নিব। কিন্তু এটা যেন আমাদের এরকম না হয়ে যায় আমি আর ওই জিনিসটা থামাবো না। আমি খেতেই থাকবো, খেতেই থাকবো। তাহলে অনেক বড় ধরনের খেসারত দিতে হতে পারে। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে প্রিয় দর্শক আমাদেরকে সবাইকেই সতর্ক হতে হবে। কারণ ঔষধ এটি যেমন আমাদের জীবন রক্ষা করে, ঠিক যদি জায়গা মতন ওষুধটি না পড়ে আমাদের জীবনটা কেড়েও নিয়ে যেতে পারে। অতএব আসুন আমরা ঔষধ সেবনের আগে ১০ বার চিন্তা করি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি। এই পর্যায়ে আমরা একটু জানতে চাই যে এই বাত ব্যথা প্রতিরোধে আমাদের কি, কি করণীয় রয়েছে? আমরা কি ভাবে এটিকে প্রতিরোধ করতে পারি? এবং সেই সাথে সুন্দর একটি পৃথিবী আমরা বিনির্মাণ করতে পারি বাত ব্যথা মুক্ত। অবশ্যই, অবশ্যই। বাত ব্যথার একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমরা যদি বাত ব্যথার উৎসর দিকে তাকাই, এই বাত ব্যথার উৎসগুলার মধ্যে পরিবেশের একটা বড় ধরনের ভূমিকা আছে। বংশগত বৈশিষ্ট্যও আছে, কিন্তু পরিবেশের ভূমিকাটা কম গুরুত্বপূর্ণ নয়। যেমন অনেক ইনফেকশন, এই ইনফেকশন থেকে আমাদের বাত ব্যথা তৈরি হতে পারে। যেমন আমাদের যদি কারো ডায়রিয়া হয়, কারো যদি প্রস্রাবে ইনফেকশন হয়, কারো যদি আমাদের গলায় ইনফেকশন হয়, সেই ইনফেকশন গুলার থেকে ওই জীবাণুর বিরুদ্ধে সংগ্রাম করতে যে শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে সেই অ্যান্টিবডি গুলো কিন্তু আমাদের বিভিন্ন জয়েন্টে আক্রান্ত করে আমাদের বিভিন্ন বাত তৈরি করে থাকে। তাহলে আমাদের ইনফেকশনকে প্রতিরোধ করতে হবে। ইনফেকশন প্রতিরোধ করার পদ্ধতি পরিষ্কার পরিচ্ছন্নতা, কোনো বিকল্প নাই। এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য খেয়াল রাখতে হবে আমাদের ইনফেকশন হয় সকল ছিদ্র পথে। আমরা মুখ দিয়ে খাই, আমাদের কান দিয়ে হতে পারে, আমাদের প্রস্রাবের রাস্তায় হতে পারে, এবং আমরা হচ্ছে যে আমরা আমাদের দাঁত পরিষ্কার রাখবো, ২ বেলা আমরা দাঁত মাজবো, আমরা গলা পরিষ্কার করব, রাতে শোয়ার সময় আমরা একটু গড়গড়া করে শুবো, আমরা দৈনিক গোসল করব, এবং আমরা প্রস্রাব পায়খানার পরে প্রচুর পানি খরচ করব, এবং আমরা প্রচুর পানি খাবো যতটুকু প্রয়োজন, এই জিনিসগুলা। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে ধূমপান। এটাও আমাদের পরিবেশের একটা বড় ধরনের প্রয়োজন। এই ধূমপান আমাদেরকে ছাড়তে হবে, কারণ ধূমপানের সাথে আমাদের বাতের সম্পর্ক আছে, এবং ধূমপান থেকে যেমন বাত তৈরি হয় তেমনি বাতের চিকিৎসার পথেও ধূমপান বাধার সৃষ্টি করে। আরো যদি আমরা একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের এই বাতের চিকিৎসার সাথে শারীরিক যে সমস্ত রিক্রিয়েশনাল আনন্দের জন্য ব্যায়াম, পাশাপাশি শরীর গঠনের জন্য যে ব্যায়াম, এবং সাইকেল চালানো, সাঁতার কাটা, অর্থাৎ শারীরিক অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস গুলোর মধ্যে যারা থাকে তাদের কিন্তু আমাদের যে ইনফ্লামেটরি বাত সেগুলো কম হয়। সুতরাং আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা নিয়মিত ব্যায়াম করুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, এবং ধূমপান থেকে বিরত থাকুন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার। সব কথার শেষ কথা ওই একটি, যে ধূমপান এটি প্রিয় দর্শক যারা এই অভ্যাসে, আমি বলব না যারা বদ অভ্যাসে যুক্ত আছেন, তারা আজই শপথ গ্রহণ করুন, এটি ত্যাগ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি, ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট। অনুষ্ঠানের নামটার মধ্যেই তাৎপর্য নিহিত রয়েছে। প্রতি শুক্রবার ৯টা ৩০ এ একজন রিমাটোলজিস্ট যুক্ত হয়ে যান রাজ টিভির পর্দায়, এবং তিনি পরামর্শ দিয়ে থাকেন রিমাটোলজির বিভিন্ন রোগগুলো নিয়ে আমাদের সাধারণ জনগণকে। আজকের এই আয়োজনে এরকম চমৎকার একটি আয়োজনে আসতে পেরে একজন রিমাটোলজিস্ট হিসেবে আপনার কেমন লাগছে? অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সঞ্চালন অত্যন্ত প্রাণবন্ত এবং হৃদয়াগ্রাহী। খুব ভালো লাগলো আপনার সাথে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। রাজ টিভিকেও অনেক ধন্যবাদ। ডেল্টা ফার্মাকেও অনেক ধন্যবাদ এই ধরনের একটা সচেতনতাপূর্ণ অনুষ্ঠান করার জন্য। আমি আসলে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি আমার সোসাইটি, এবং আমার সৃষ্টিও এই সোসাইটির মাধ্যমে। এই সোসাইটির প্রতিও আমি কৃতজ্ঞ। এবং সবশেষে আমাদের আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত দর্শকরা অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ স্যার, এবং আমরা প্রত্যাশা রাখবো এভাবেই রাজ টিভি এবং রাজ পরিবারের সাথেই থাকবেন। ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট এটি একটি ধারাবাহিক প্রোগ্রাম। এটি চলতে থাকবে তার আপন মহিমায়।
আপনাদের সবার জন্য শুভকামনা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার। এবং সেই সাথে প্রিয় দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখছি ফ্রাইডে নাইট উইথ রিমাটোলজিস্ট এই অনুষ্ঠানটি আয়োজন করেছে বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি। অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড, মিডিয়া পার্টনার রাজ টিভি, পাওয়ার্ড বাই ব্রাইসিট। এই আয়োজনটি প্রতি শুক্রবার রাত ৯টা ৩০ অনুষ্ঠিত হয়। রাজ টিভি লাইভ সম্প্রচার করছে আপনাদের রিমাটোলজির যে রোগগুলো সাধারণত রয়েছে, অনেকে জানে অনেকে জানে না। আমরা চাচ্ছি এই অনুষ্ঠানটির মাধ্যমে রিমাটোলজির রোগগুলো কি কি সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদের মধ্যে যেমন একটি স্বচ্ছ ধারণা তৈরি করতে, সেই সাথে চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যারা জড়িত রয়েছেন তাদেরকেও বুঝাতে যে আসলে কখন একজন রিমাটোলজিস্টের কাছে রোগীটাকে রেফার করতে হবে। আমরা চাই এই চিকিৎসা বিজ্ঞানটিকে জনগণের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই মহৎ আয়োজন করেছে বাংলাদেশ রিমাটোলজি সোসাইটি। এজন্য বাংলাদেশ রিমাটোলজি সোসাইটিকে রাষ্ট্রীয় পরিবারের পক্ষ থেকেও আমরা অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মাকে আজকের অনুষ্ঠানের আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের প্রাণপ্রিয় দর্শক যাদের সরব উপস্থিতি সবসময় আমাদের অনুষ্ঠানটাকে প্রাণবন্ত করে তোলে, সেই দর্শকদেরকেও আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। সবাইকে শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.